সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। যুগ জামানা বদলে দিতে চায় না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা প্রত্যেকেই এক একটি স্বপ্নকে ধারণ করে আজকের এই ক্লাসে তোমরা উপস্থিত হয়েছ। কারণ তোমরা প্রত্যেকেই তোমার নিজের জন্য, তোমার পরিবারের জন্য এবং সমাজ তথা জাতির জাগরণের জন্য, উন্নয়নের জন্য কাজ করবে, এই মন মানসিকতা রেখেই আজকে ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি কাজী নজরুল ইসলামের এই চমৎকার কথাটি সামনে রেখে। তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি। আজকে ক্লাসে আমরা আলোচনা করব কাইন্ডস অফ প্রিপোজিশন, অর্থাৎ ইতিপূর্বে আমরা আলোচনা করেছি প্রিপোজিশনের সংজ্ঞা, ইতিহাস, সমস্ত বিষয়। আজকে আমরা দেখব কাইন্ডস অফ প্রিপোজিশন। প্রথমে দেখো, এই শখের ভিতরে আমি চেষ্টা করেছি বিষয়টি তোলার জন্য যে প্রিপোজিশনকে সর্বমোট 8টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হচ্ছে সিম্পল প্রিপোজিশন, 2 নম্বর ডাবল প্রিপোজিশন, 3 নম্বর কম্পাউন্ড প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন, 6 নম্বর ডিসগাইজড প্রিপোজিশন, নাম্বার 7 স্পেশাল প্রিপোজিশন অ্যান্ড 8 নম্বর ভার্বাল প্রিপোজিশন। আজকে আমরা একটি একটি বিষয় একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। প্রথমটি হচ্ছে আমাদের সিম্পল প্রিপোজিশন। নাম্বার 1 সিম্পল প্রিপোজিশন। প্রিপোজিশন, সিম্পল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশন হচ্ছে সেই প্রিপোজিশনটি যে প্রিপোজিশনটি অর্থাৎ একটা মাত্র শব্দ দ্বারা গঠিত, যেমন ইন, অন, বাই, উইথ। এরকম অনেক প্রিপোজিশন রয়েছে। তাহলে একটা জিনিস মনে রাখবে, একটিমাত্র শব্দ দ্বারা গঠিত যে প্রিপোজিশন সেটি হচ্ছে সিম্পল প্রিপোজিশন। এখন এগুলো তোমার যেমন একটি আমি যদি ব্যবহার করি, অনেক সময় প্যাসিভ যখন আমরা গঠন করি তখন বাইটা থাকে, যেমন দ্য ওয়ার্ক ইজ ডান বাই ইউ, তাহলে কাজটি তোমার দ্বারা করা হয়েছে। তবে প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা ব্যবহার রয়েছে। উইথের ব্যবহার রয়েছে, বাইয়ের ব্যবহার, অনের ব্যবহার, ইনের ব্যবহার, প্রত্যেকটি ভিন্ন ভিন্ন ব্যবহার রয়েছে। তবে আজকে আমরা সেই বিষয়টা আলোচনা করব। শুধু আমরা আজকে দেখব যে এই যে কাইন্ডস অফ প্রিপোজিশন, কোনটা কোন প্রিপোজিশন নামে পরিচিত, শুধু পরিচয়টা একটা জানার জন্য চেষ্টা করব। তাহলে এগুলিকে আজ থেকে আমরা জানব। এগুলো হচ্ছে সিম্পল প্রিপোজিশন। তাহলে 1 নম্বর শেষ। তার 2 নম্বরটা খেয়াল করে দেখো, ডাবল প্রিপোজিশন। ডাবল অর্থ হচ্ছে তোমার দুটি থাকবে, যে প্রিপোজিশনটি দুটি শব্দ দ্বারা গঠিত, অর্থাৎ যে প্রিপোজিশনে দুটি প্রিপোজিশন থাকবে। আবার বলছি, দুটি প্রিপোজিশন একত্রিত হয়ে যখন একটি ভিন্ন প্রিপোজিশন গঠন করা হবে তখন তাকে আমরা বলবো ডাবল প্রিপোজিশন। যেমন উইথ যোগ ইন, এই দুটো প্রিপোজিশন সমান সমান উইদিন। অনেকে আমরা উচ্চারণ করি উইথ ইন, তাহলে উইদিন। আবার আছে আরেকটা দেখো, উইদাউট। এখানে দেখো দুটি প্রিপোজিশন রয়েছে, একটি হচ্ছে উইথ যোগ আউট, তাহলে দুটি। তাহলে এই জিনিসটা মনে রাখবে, ডাবল প্রিপোজিশন বলতে বোঝানো হচ্ছে দুটি প্রিপোজিশন যখন একত্রিত হয়ে একটি নতুন প্রিপোজিশন গঠন করবে তখন তাকে আমরা বলবো ডাবল প্রিপোজিশন। যেমন ইউ হ্যাভ টু ডু দিস ওয়ার্ক উইথিন 5 আওয়ার্স, 5 ঘন্টার ভিতরে তোমাকে কাজটি করতে হবে। তাহলে এখানে উইদিনটা হচ্ছে আমাদের ডাবল প্রিপোজিশন। আবার যদি এই যে উইদাউট কথাটা বলি, যেমন ইউ ক্যান নট কাট এ গুড রেজাল্ট উইদাউট ওয়ার্কিং হার্ড। তাহলে এখানে এই যে প্রিপোজিশনটা উইদাউট, এটাকে কি প্রিপোজিশন বলবে? এটাকে বলবে ডাবল প্রিপোজিশন। তাহলে দুটি প্রিপোজিশন দিয়ে যে প্রিপোজিশন গঠিত হয় সেটি হচ্ছে ডাবল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন। তাহলে ডাবল প্রিপোজিশন শেষ। এবার 3 নাম্বার, সেটা হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন রুল নাম্বার 3। তাহলে 3 নম্বর যে প্রিপোজিশনটি সেটি হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। মনে রাখবে কম্পাউন্ড প্রিপোজিশনটি কি, এই কয়েকটা বিষয় মনে রাখবে। অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব। হ্যাঁ, মনে রাখবে
যে প্রিপোজিশন যখন কোনো নাউন কিংবা অ্যাডভার্ব কিংবা নাউন অথবা অ্যাডজেক্টিভ, অর্থাৎ আবার বলছি যে প্রিপোজিশন কোনো নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পূর্বে বসে নতুন একটি প্রিপোজিশনে কাজ করে, তখন তাকে আমরা বলবো কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন কীরকম, যেমন একটা উদাহরণ আমি তোমাদেরকে দেখাই। অ্যাবাউট। অ্যাবাউট অ্যাবাউট তোমরা জানো একটা প্রিপোজিশন। তোমরা অনেকে মনে করবে যে অ্যাবাউট হচ্ছে কীরকম একটা প্রিপোজিশন, অ্যান্ড এটা হচ্ছে না, অ্যাবাউট নয়। এখানে যেমন বিফোর, বিফোর, তারপর বিটুইন, বিটুইন, অ্যারাউন্ড, অ্যারাউন্ড, এদের প্রত্যেকটি হচ্ছে আমাদের কম্পাউন্ড প্রিপোজিশন। কারণ এখানে এই যে বি বলতে কী বোঝানো হচ্ছে, এখানে একটি প্রিপোজিশন। বি বলতে এখানে বাই রয়েছে, তারপর রয়েছে এখানে ফোর। ফোর হচ্ছে একটি কি অ্যাডজেক্টিভ। আবার এখানে যে বিটুইন, প্রথমে বিটুইনটা এখানে যখন আমরা ভাঙবো তখন এর ভিতরে আমরা দেখতে পাবো যে বাই যোগ টুইন, বাই যোগ টুইন কথাটি যুক্ত হয়ে এখানে নতুন একটা প্রিপোজিশন গঠন করা হলো, সেটা হচ্ছে বিটুইন। তার মানে এটি কি, এটি হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। তাহলে আবার বলছি, কোনো অ্যাডজেক্টিভ, নাউন কিংবা অ্যাডভার্বের পূর্বে যখন কোনো প্রিপোজিশন যুক্ত হয়ে নতুন একটা প্রিপোজিশনে কাজ করবে, তখন তাকে আমরা বলবো কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন। এবার হচ্ছে আমাদের 4 নাম্বার, সেটি হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। এই যে 4 নাম্বারটি ফ্রেজ প্রিপোজিশনটি কি, অর্থাৎ এক কথায় ফ্রেজ আমরা জানি শব্দগুচ্ছ, অর্থাৎ এ গ্রুপ অফ ওয়ার্ডস ইন হুইচ দ্যার ইজ নো সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব, দ্যাট ইজ কল্ড আ ফ্রেজ। তাহলে ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ, অর্থাৎ এক কথায় যে শব্দগুচ্ছটি প্রিপোজিশন দিয়ে শুরু হবে বা গঠিত হবে তাকে আমরা ফ্রেজ প্রিপোজিশন বলবো। যেমন উদাহরণটি দেখো, ইন ফ্রন্ট, ইন ফ্রন্ট অফ, লুক ফর ওয়ার্ড টু, ইন অর্ডার টু। এই যে কয়েকটি প্রিপোজিশন, 3টি প্রিপোজিশন আমি লিখেছি, খেয়াল করে দেখো। প্রত্যেকটি ফ্রেজ অর্থাৎ বাগধারা শুরু হয়েছে একটি কী দ্বারা, প্রিপোজিশন দ্বারা। প্রিপোজিশন দ্বারা এখানে প্রিপোজিশন রয়েছে, এখানে রয়েছে প্রিপোজিশন। আবার উইথ এ ভিউ, ভিউ টু, এটাও কিন্তু দেখা যায় প্রিপোজিশন। এক কথায় প্রিপোজিশন দ্বারা গঠিত ফ্রেজ কি আমরা বলবো কি প্রিপোজিশন, ফ্রেজাল প্রিপোজিশন কিংবা ফ্রেজ প্রিপোজিশন। নাম্বার 5, নাম্বার 5-এ রয়েছে পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল অর্থ কি, আমরা জানি মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, সেটা হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। তাহলে আবার বলছি, এখানে 5 নাম্বার পার্টিসিপল প্রিপোজিশনের গঠনটা হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন কয়েকটি উদাহরণ আমি দিচ্ছি, ফলোয়িং, regarding, considering, considering, according ইত্যাদি। আবার বলছি, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ওই ভার্বের রূপটা যখন কোনো সেন্টেন্সে একটি প্রিপোজিশনের মতো ব্যবহৃত হবে, তখন তাকে আমরা বলবো পার্টিসিপল প্রিপোজিশন। এবার নাম্বার 6 বিষয়টি আমরা দেখব। নাম্বার 6-এ বলা হয়েছে যে ডিসগাইজড প্রিপোজিশন। নাম্বার 6, ডিসগাইজড প্রিপোজিশন মানে কি, ছদ্মবেশ। ডিসগাইজ কথার অর্থ হচ্ছে রূপ ধারণ করা। কিছু কিছু প্রিপোজিশন আছে, বিশেষ করে আমরা দেখব যে অন সমান সমান এ, অফ সমান এ, অফ সমান ও। তাহলে আবার বলছি, অনেক সময় সেন্টেন্সের ভিতরে অনের পরিবর্তে এ ব্যবহার করা হবে আর অফের পরিবর্তে ও ব্যবহার করা হবে। কিন্তু তাহলে দেখা যাচ্ছে যে যেহেতু ডিসগাইজ কথার অর্থ হচ্ছে ছদ্মবেশ ধারণ করা। যেমন একটি উদাহরণ দিচ্ছি, যেমন ইউ কেম হেয়ার, তুমি এখানে এসেছিলে, কেম হেয়ার অ্যাট 7
ও ক্লো। তাহলে দেখো তুমি 7টার সময় এখানে এসেছিলে, এই যে বিষয়টা এখানে দেখা যাচ্ছে যে এখানে আমি ব্যবহার করলাম যে ও। এখানে ও বলতে কি বোঝানো হচ্ছে? ওটা একটা শব্দকে নির্দেশ করছে, অর্থাৎ একটা প্রিপোজিশনের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে। তাহলে ও যেহেতু একটি শব্দের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে, এটি হচ্ছে আমাদের এখানে ডিসগাইজ প্রিপোজিশন। এটি হচ্ছে ডিসগাইজ প্রিপোজিশন। আবার বলছি, কোনো সেন্টেন্স যখন অনের পরিবর্তে এ ব্যবহার করা হবে আর অফের পরিবর্তে এ ব্যবহার করা হবে, এটি যখন প্রিপোজিশনে কাজ করবে সেটি হচ্ছে আমাদের ডিসগাইজ প্রিপোজিশন। তারপর সর্বশেষ যে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি সেটি হচ্ছে 7 নম্বর। নাম্বার 7-এ বলা হয়েছে স্পেশাল প্রিপোজিশন। স্পেশাল প্রিপোজিশন নাম্বার 7। স্পেশাল প্রিপোজিশন বলতে এখানে ব্যবহার করা হয় বাট এবং দেন। আমরা জানি বাট এবং দেন হচ্ছে একটি কি কনজাংশনের কাজ করে, কিন্তু মনে রাখবে এই বাট এবং দেন যখন কোনো সেন্টেন্সে একটি প্রিপোজিশনের মতো ব্যবহৃত হবে তখন এই দুটি শব্দ কি নামে পরিচিত হবে? স্পেশাল প্রিপোজিশন নামে পরিচিতি লাভ করবে। তাহলে একটা উদাহরণ আমি তোমাকে দিচ্ছি, যেমন এভরিবডি অ্যাট, প্রত্যেকটি মানুষই খেয়েছিল ফ্রগস লেগস বাট জামাল। এখানে মজার বিষয় হচ্ছে এই বাটির অর্থ হচ্ছে এখানে ব্যতীত। বাটির অর্থ এখানে দাঁড়াচ্ছে ব্যতীত, মনে রাখবে। তাহলে আবার বলছি, একটি সেন্টেন্সে যখন বাট এবং দেন কনজাংশন নয়, কোনো প্রিপোজিশনে কাজ করবে, তখন তাকে আমরা বলবো স্পেশাল প্রিপোজিশন। এখানে দেখো প্রত্যেকটি মানুষই কি করেছিল? ব্যাঙের পা খেয়েছিল, কি ছাড়া? জামাল ছাড়া, অর্থাৎ জামাল ব্যতীত প্রত্যেকেই খাবারটি খেয়েছিল। তাহলে এখানে যেহেতু বারটা নির্দেশ করেছে ব্যতীত অর্থে, অর্থাৎ এখানে প্রিপোজিশনের কাজ করেছে, সুতরাং এটি হচ্ছে আমাদের এখানে স্পেশাল প্রিপোজিশন। সর্বশেষ ধাপ আমাদের নাম্বার 8। এইটি বলা হয়েছে ভার্বাল প্রিপোজিশন। মনে রাখবে ভার্বাল প্রিপোজিশনটা কি? যখন কোনো ভার্বাল প্রিপোজিশন অর্থাৎ ভার্বের পূর্বে যখন কোনো প্রিপোজিশন যখন ভার্বের পূর্বে বসে নতুন একটা প্রিপোজিশনের মতো কাজ করবে, তখন তাকে আমরা বলবো ভার্বাল প্রিপোজিশন। দুইটি উদাহরণ খেয়াল করো, যেমন ওভারলুক। এখানে খেয়াল করে দেখো, প্রথমে রয়েছে একটা প্রিপোজিশন ওভার প্লাস লুক, ওভারলুক। আবার আরেকটি যেমন উইথ প্লাস ড্র। এই দুটি শব্দ সমান সমান কি হয়ে যাবে? উইথ ড্র, মানে প্রত্যাহার করা, উত্তোলন করা, কোনো কিছু উত্তোলন করা, উঠানো। তাহলে এই যে এখানে আমি বোঝাতে চাচ্ছি যে কোনো প্রিপোজিশন যখন কোনো একটা ভার্বের পূর্বে বসে নতুন একটা প্রিপোজিশনের মতো কাজ করবে, সেই ভার্বটাকে আমরা অর্থাৎ সেই প্রিপোজিশনকে আমরা কি বলবো? আজ থেকে সেটিকে বলবো আমরা সর্বশেষ ভার্বাল প্রিপোজিশন। তাহলে আজ এ পর্যন্ত নয়, তোমরা প্রত্যেকেই চেষ্টা করবে এই যে 8 প্রকার প্রিপোজিশন, কিন্তু প্রত্যেকটি ব্যবহারের কথা কিন্তু আমি বলিনি। কম্পাউন্ড প্রিপোজিশন এর ভিতরে বিস্তারিত ব্যবহার রয়েছে, প্রত্যেকটি প্রিপোজিশনে আলাদা আলাদা প্রয়োগ রয়েছে। সেই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। তো প্রত্যেকের শুভকামনা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো। আসসালামু আলাইকুম।